নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ৩০ সেপ্টেম্বর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি। এখন বাজে সকাল ৫টা। আজকে আমার হাসব্যান্ডের ৬ নম্বর চেকআপ, গুয়াহাটি যেতে হবে। তো তাড়াতাড়ি উঠে গেছি। সকাল ৭টায় ট্রেন। তো আর আমার কপালে দেখতে পাচ্ছেন চন্দনের ফোঁটা। এটার কারণ হলো গতকাল রাতে আমার পাশের বাড়ি কাকির বাড়িতে কীর্তন ছিল, তো ওইখানে গিয়েছিলাম, তো চন্দনের ফোঁটা দিয়েছিল, সেটাই লেগে আছে। এখন তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। আর গত মাসে মানে সেপ্টেম্বরের ২ তারিখে, গত মাস বলছি না, এই মাসেই। তো সেপ্টেম্বরের ২ তারিখে আমার হাসব্যান্ডের সাপোর্টিভ ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছিল। ১ মাস পর সাপোর্টিভ ট্রিটমেন্টের পর কী রেজাল্ট আসলো, কী ব্লাড টেস্ট হলো, ব্লাড টেস্টের রেজাল্ট কী হলো, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো চলুন যাই। আর আমরা বাড়ি থেকে গাড়িটাকে নিয়ে নিয়েছি স্টেশন অবধি। স্টেশনে গাড়িটাকে পার্কিংয়ে রেখে তারপর ট্রেনে করে যাব আমরা গুয়াহাটি। আর ফিরতে ফিরতে এই ট্রেনটাতে আমরা ফিরবো। ফিরতে ফিরতে যেহেতু রাত হয়ে যায়, ৯টা বেজে যায়, তখন গাড়ির খুব অসুবিধা হয়। সেই জন্য আমরা গাড়িটাকে পার্কিংয়ে রেখে যাব, আবার আসার পথে গাড়িটাকে নিয়ে আসব। যেহেতু এটা দুর্গাপূজার আগের ভিডিও, তো নদীর ধারে রাস্তার পাশে অনেক কাশফুল হয়েছিল। আমি দূর থেকে কিছুটা ভিডিও করেছি, এতটাই সুন্দর লাগছিল, ভিডিও না করে পারলাম না। তো কিছুটা ভিডিও করলাম। আর এখন আমরা এসে পৌঁছে গেছি স্টেশনে। ট্রেনও এসে পড়বে, কারণ ৭টায় ট্রেন। আর এই ট্রেনটাতে গেলে সকালে গেলে বিকালে আমরা ঘুরে আসতে পারি। তো ট্রেনের অপেক্ষায় এখন আমরা দাঁড়িয়ে আছি। তো এখন আমাদের ট্রেন এসে গেছে। আর সকালে ট্রেনটাতে না মানুষ খুব কম থাকে। যাওয়ার সময় খুবই ভালো হয়, মানে সিটগুলো প্রপার পাওয়া যায়, মনের মতো করে যেতে পারি। কিন্তু আসার পথে খুবই কষ্ট হয়, কারণ অনেকটাই ভিড় হয়ে যায়। তো ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এই দেখুন, আবারও আপনাদের কাছে আমি কাশফুলের কিছু ভিডিও শেয়ার করছি। এতটাই ভালো লাগছিল, নদীর পাশে হয়েছিল, খুব ভালো লাগছিল। আর দেখতে দেখতে দেখুন আমরা চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। নেমে এখন আমরা উঠে গেছি গাড়িতে, যে গাড়িটা করে হসপিটালে যাব। আপনাদেরকে তো আগেই বলেছি স্টেশন থেকে হসপিটাল বেশি দূর না, ১০ টাকা ভাড়া একজনের। তো চলেও এসেছি হসপিটালে। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে ট্রেন পৌঁছোতে, ট্রেনটা লেট ছিল, ১১টা বেজে গেছিলো। এসে দেখি এতটা ভিড় হয়ে গেছে বাইরে, মানে পা ফেলার জায়গা ছিল না। তা আমরা তাড়াতাড়ি চলে আসলাম বিএমটি রুমে। আর এই যে দেখুন, আমি অনেক দিন ভেবেছি যে বিএমটি রুমে আসার পরে আপনাদের কাছে এই জায়গাটুকু ভিডিও করে দেখাবো, কিন্তু আর হয়ে ওঠে না। আজকে যেই জায়গায় বিএমটি রুমে এসে আমরা যেই জায়গায় বসে থাকি, সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। ঠিক এই দরজাটার ওই পাশেই কিন্তু বিএমটি রুম। আর এটা বিএমটি রুমের বাইরে ওয়েটিং এরিয়াতে। আর এদিকে আমরা বসে থাকা অবস্থায় ভিতর থেকে একজন নার্স চলে আসলো। এসে আমার হাজব্যান্ডের এখন ব্লাড কালেকশন করবে। আর উনি হলেন একজন ছেলে নার্স, অন্ধ্রপ্রদেশের। আর এতটাই ভালো উনি, আমি বিএমটি রুমে থাকা অবস্থায় শুধু আমার হাজব্যান্ডের যত্ন করেনি, উনি আমাকেও খুব যত্ন করেছে, মানে নিজের বোনের মতন করে। এমনও হতো যে আমি ডিপ্রেসড হয়ে যেতাম আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট দেখতে দেখতে আমি কান্না করতাম। উনি এসে আমার চোখের জলটাও মুছে দিয়েছে। একদিন তো উনি বাড়িতেও যাননি, মানে এমনভাবে বসে আছে যে আমি খাচ্ছিলাম না বলে দুপুরের খাবারটা আমাকে বলছে, ম্যাডাম আপ নেই খানা খানে সে হাম ঘর নেই যায়গা, আপ খানা খাও উসকে বাদ ঘর যায়গা। ও আমাকে খাইয়ে তারপর বাড়িতে গেছে। শুধু পেশেন্টকে না, পেশেন্টের সাথে যে অ্যাটেন্ডেন্টরা থাকে তাদেরও কিন্তু নার্সেরা খুব 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 যত্ন করে, বিশেষ করে বিএমটি রুমের নার্সেরা। बाल को हम रेजर मार दिया था, इसलिए अभी बाल आ गया है। आ जाएगा, आ गया। थोड़ा टाइम लगेगा, बाल के लिए तो नहीं है, ऐसे भी टेंशन है, तो पहले से बोला। हां वही দেখা দাও, দেখে দেবে। দেখ গো, হেরা করবই না, তুমি চুপ করে থাকো। अभी कितना पेशेंट है अंदर? 3 बच्चा, 2 बच्चे एक बड़ा। बाहर का है क्या, आसाम का ही है? तो बच्चा ये बाहर का है, ये अंदर का है, इधर आसाम का एक है। अच्छा। और आरत भी अरुणाचल का है, बड़ा वाला। अच्छा अच्छा। 3 जगह से है, एक वाराणसी, एक
वो डरता है। हफ्ता हफ्ता में पहले दिया केमो लिया, उसमें दर्द नहीं हुआ, अभी महीना में आया वो दर्द कर रहा है, बड़ा डरता है। हमारा के बोले तो मैं जे देखते देखते हम भोगे सकते। तो आज से उसका एग्जाम है, सेकंड टर्म। बीच में गया था, एक हफ्ता मैं रुक के आई उसके पास, ये घर में था। साथ में नहीं है, उसका नानी के पास है। तो अभी एग्ज़ाम बोल के बोला आप आओ, थोड़ा सिलेबस कंप्लीट किया है उसको चेक करके जाओ। तो एक हफ्ता रुक के आया उसके पास, ये घर में अकेला ही था। तो इधर आना है बोल के जल्दी आ गया, अभी पूजा में जाएगा उसके बाद फिर से। अभी तो इतना पैसा खर्च कर लिया ट्रीटमेंट में, अभी तो दुकान भी चलाना है, सब कुछ करना है, फिर से नया रूटीन। हाँ हाँ, अभी आज खोल के आया है, एक लड़का रखा है, वो दुकान चला रहा है। इसको काम करने नहीं देता, इसको बोलते वो तुम बैठे रहो, वो लड़का काम करे। তো দেখতেই পেলেন আমি নার্সের সাথে কথা বললাম, উনিও আমাদের সাথে ভালো মন্দ কথা বললো, আমার মেয়ের কথা জিজ্ঞাসা করলো, অনেক ধরনের কাজকর্মের কথা জিজ্ঞাসা করলো, আর এদিকে ব্লাড স্যাম্পেলও কালেক্ট হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি ক্যান্টিনে, কারণ আমি সকালবেলা বেরিয়ে এসেছি, কিছুই খাইনি, তো খেতে চলে এসেছি। আমি এসেই ক্যান্টিনে একটা চাউমিন নিয়ে নিয়েছি, কারণ ক্যান্টিনের চাউমিনটা আমার কাছে খুব ভালো লাগে। আমি খেয়ে নিয়েছি, তবে আমার হাজব্যান্ড খায়নি। ওর খাবারটা আমি ঘর থেকে প্যাকিং করে নিয়ে এসেছিলাম, কারণ ও তো বাইরের খাবার খেতে পারবে না, ডক্টর ওকে বারণ করে দিয়েছে, তো ও খায়নি। খাবার দাবার খেয়ে তারপর আমরা আবারও চলে এসেছি বিএমটি রুমে, যেহেতু ব্লাড রিপোর্টটা আসতে এখনও 4 ঘন্টা সময় লাগবে। তো এসে আমরা ওয়েটিং রুমে বসে আছি। আপনাদেরকে আমি সবসময় বলি যে আমরা হসপিটালে আসলে আমরা বিএমটি রুমে আসি। অ্যাকচুয়ালি আমরা বিএমটি রুমে আসি ঠিকই, বিএমটি রুমের ভিতরে যেতে পারি না, আমরা ওয়েটিং এরিয়াতে বসে থাকি। তো ওয়েটিং এরিয়াটা দেখুন, এই যে কালো দরজাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিফট, এদিক দিয়ে ঢুকতে হয়, ঢুকে এই শু রেখে আমাদের শু খুলে রাখতে হয়। তারপর ওই দিকে দেখতে পাচ্ছেন ভিজিটর্স রুম বলে একটা রুম আছে, ওইখানে বসতে হয়। আমরা আজকে ওখানে বসিনি, কারণ পেশেন্ট ছিল। আর এই দরজাটার পাশে আরেকটা দরজা আছে, যেদিক দিয়ে আমরা বিএমটি রুমের ভিতরে ডক্টর আর নার্সের সাথে বাইরে থেকে কথা বলতে পারি। আর সাথে আছে একটা ফ্রিজ, আর এদিকে আছে একটা হুইল চেয়ার, যেটা বিএমটি রুমের জন্যই রাখা। আর ঠিক এই পাশে আছে আরেকটা দরজা, এই দরজাটার ভেতরে আরও 3টে দরজা আছে, যেটাকে পার করে বিএমটি রুমের ভিতরে ঢুকতে হয়। আর এর ভিতরে একটা চেঞ্জিং রুমও আছে। সাধারণত মানুষেরা মানে নার্সেরা, ডক্টরেরা যেই ড্রেস পরে আসে, এই ভিতরে ঢুকে চেঞ্জিং রুমে চেঞ্জ করে তারপর সম্পূর্ণ জামাকাপড় খুলে ওদের বিএমটি রুমের জামাকাপড় পরে তারপর ভিতরে যেতে হয়। আর তার পাশে যে দরজাটা, ওটা হলো পেছনের করিডোরটা, যে আমি বিএমটি রুম ট্যুর দেওয়ার সময় দেখিয়েছিলাম, ওই করিডোরের দরজাটা। আর এই বিএমটি রুমটা আজকে থেকে 1 বছর আগে, মানে 2023 সনে মে মাসে ওপেনিং করা হয়েছে, 1 বছর হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বোর্ডটাতে সব কিছুই লেখা আছে। আর মেন দরজাটার পাশেই একটা বসার ব্যবস্থা ছিল, সেখানেই আমরা বসে আছি, কারণ আজকে ভিজিটর্স রুমে অনেক ভিড় ছিল, ওইখানে আরও অন্যান্য পেশেন্টরা ছিল। আর এই আমরা যেখানে বসে আছি, বসার সাইডে এই দরজাটার সাথে আছে মানে স্টেয়ার্স রুম। তো এদিক দিয়ে ডক্টর আর নার্সেরা আসে, লিফট দিয়ে সাধারণত পেশেন্টরা আপ ডাউন করে। তো আমরা বসে আছি ব্লাড রিপোর্টের অপেক্ষায়, দেখি কখন ব্লাড রিপোর্ট আসে। এখন আমাদের ব্লাড রিপোর্ট চলে এসেছে, আমরা এখন চলে এসেছি প্রাইভেট ওপিডিতে। বিএমটি রুম থেকে আমাদের পাঠিয়ে দিল, কারণ ডক্টরের কম্পিউটারে অনলাইন হয়ে গেছে আমাদের ব্লাড রিপোর্ট। তো ডক্টরের সাথে কথা বলবো আজকে কি বলে। আমাদের ডক্টরের সাথে কথা বলাও হয়ে গেল। এখন আমরা বসে আছি অটোতে, কারণ এখন আমাদের যেতে হবে ট্রেন স্টেশনে, ট্রেন ধরতে হবে। ট্রেনটা যেহেতু 4:45-এ,
তো অটোতে বসে আছি। তো আজকে আমাদের ডক্টরের সাথে কথা বলা হয়ে গেল, যেহেতু গত মাসে আমার হাজব্যান্ডের সাপোর্টিভ ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছিল। তো এই মাসে ডক্টর সাপোর্টিভ ট্রিটমেন্টটা বন্ধ করে দিল। তার কারণ হলো আমার এবার হাজব্যান্ডের ব্লাডের টেস্টের যেটা রিপোর্ট, সেই রিপোর্টটা খুব একটা ভালো আসেনি। যেহেতু ভালো আসেনি বলতে গেলে 50-50 এসেছে, মানে হিমোগ্লোবিনও ঠিক আছে, প্লেটিলেটও ঠিক আছে, কিন্তু টোটাল কাউন্টটা একটু কমে গেছে, যেটা কিনা ব্লাডের ক্ষেত্রে খুবই, মানে কি বলবো, একটু প্রবলেমের সৃষ্টি করেছে। সেই জন্য ডক্টর বললো যে এখন আপাতত সাপোর্টিভ ট্রিটমেন্টটা বন্ধ থাকুক, আবার যখন কাউন্টগুলো ঠিক হয়ে যাবে তখন আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টটা আবারও স্টার্ট করব। তো এই চিন্তা নিয়ে ট্রেনে করে চলে আসলাম ঢেকিয়াজুলিতে। আর পার্কিং থেকে যেহেতু গাড়িটা নিতে হবে, তো পার্কিংয়ের কাগজটাও বের করে নিলাম, এটা দেখিয়ে যেহেতু আমাদের গাড়ি দেবে। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর প্রতিবারই ডক্টর দেখাতে গেলে না একটার পর একটা টেনশন মাথায় কাজ করতে থাকে, যে এবার টোটাল কাউন্ট কেমন আসবে, এবার হিমোগ্লোবিন কেমন আসবে, এবার প্লেটিলেট কেমন আসবে। তো সারাদিন এই টেনশন নিয়ে বাড়িতে আসার পর দেখতে পাচ্ছেন চোখ মুখের অবস্থা। স্নান করে নিলাম, স্নান করে এখন তাড়াতাড়ি চলে এসেছি খাবার বানাতে। যেহেতু আমার হাজব্যান্ড বাইরের খাবার খেতে পারে না, সেই জন্য বাড়িতে এসে রান্না করতে হয়। তো এই যে ডিম অমলেট করে নিয়েছি, সাথে আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা এসব করে নেব, করে রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বো। সারাদিনের একটা ধকল, আমারই শরীরটা কেমন লাগছে তো আপনারা বুঝতে পারছেন যে আমার হাজব্যান্ড সদ্য সদ্য বিএমটি করে উঠেছে, ও তো আরও টায়ার্ড হয়ে পড়েছে। তো ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে আমিও খেয়ে শুয়ে পড়বো। তো আজকে আপনাদের এইটুকুই জানানো ছিল। আপাতত আমার হাজব্যান্ডের সাপোর্টিভ ট্রিটমেন্ট বন্ধ থাকছে। 1 মাস পরে আবারও ডক্টর যখন ব্লাড কাউন্টগুলো টেস্ট করে দেখবে, তখন আবারও সাপোর্টিভ ট্রিটমেন্টটা আরম্ভ হবে।